ফাবিয়া তোমারটা দে। ফাবিয়া তোমারটা পিকচার তুলে দিব। এই লাইটটি যেমন নতুন। কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে, এখনো চলছে একদম ঝুম বৃষ্টি। আর বাইরেও একটু কাজ ছিল। বৃষ্টির দিনে এরকম কাজ থাকলে যেতে একদমই ভালো লাগে না, কিন্তু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল ফাবিয়ার, যেতে হবে। আর এত বৃষ্টি হচ্ছে কিন্তু পুলিশের ডিউটি বন্ধ নেই। একটা গাড়িকে থামিয়ে রেখেছে, হয়তো বা টিকিট দিবে, নিশ্চয়ই হয়তো কোনো কিছু রং করেছে। আর ইদানিং দেখা যায় ড্রাইভ করার সময় একটু একটু ভুল করলে থেকে যে পুলিশ আসে আর সাথে সাথে টিকিটও দিয়ে দেয়। আর আসলে ড্রাইভ করার সময় খুবই সতর্ক হয়ে ড্রাইভ করতে হয়। দেখা যায় চিপায় চিপায় পুলিশ থাকে, কিন্তু দেখা যায় না। যখনই কোনো একটা ভুল করা হয় বা রং করা হয়, তখনই দেখা যায় যে পুলিশ এসে হাজির। যাই হোক, আমরা চলে এসেছি হসপিটালে। আর ভিতরে ঢুকিয়ে দেখি যে ক্রিসমাসের ডেকোরেশন এখনই শুরু করে দিয়েছে। ভাবছিলাম একটু ভিডিও করব, কিন্তু হাতে সময় নেই, চেকিংয়ের সময় হয়ে গেছে। সবকিছু না সবসময় একদম দৌড়ের উপর থাকতে হয়। আর লিফটে উঠতে আমার কেন জানি সাফোকেশন হয়, মানে কেন জানি মনে হয় যে লিফটটা ঠিকঠাক মতো চলছে কিনা, আবার নাকি মাঝপথে আটকে যায়। কেন এমন হয় আমি জানি না, কিন্তু আমার সবসময় হয়। ইভেন আমি একা একাও লিফটে উঠতে পারি না। আমার ভয় লাগে একা একা লিফটে উঠতে। ব্যাপারটা হাস্যকর মনে হবে, কিন্তু আসলে আমার এরকম হয়। আমি জানি না শুধু এটা কি আমারই হয় নাকি আরও সবার হয় বা অন্য কারোরও হয়। ওকে ওকে, যাও। আমি এই মুহূর্তে আছি 9th ফ্লোরে। আর উপর থেকে আমি দেখছিলাম যে বিল্ডিংটা কত বড় একদম। আর সম্পূর্ণটা যেহেতু গ্লাস করা ছিল, খুব ভালোভাবে দেখা যায়। তো ডাউন টাউনে আসলে এরকম বড় বড় বিল্ডিং দেখা যায়। আর আমেরিকার সব ডাউন টাউনই মনে হয় এরকম, যে ডাউন টাউনে অনেক বড় বড় বিল্ডিং, কর্পোরেট সব বিল্ডিং দেখা যায়। ভালো লাগে দেখতে, একদম মনে হয় যেন কোনো শহরে এসেছি। সিটির মধ্যে আবার এরকম বড় বড় বিল্ডিং নেই, দেখা যায় যে একদম একই লেভেলের সেম বিল্ডিং সব কিছু, বা সেম ধরনের ঘরবাড়িগুলো একই ডিজাইনেরই থাকে সিটির মধ্যে। আর ডাউন টাউনগুলোতে হয় কি অনেক বড় বড় বিল্ডিং দেখা যায়। এই গাড়িটা তো ঘুরে যাবো লাগে। এটা বন্ধ করে দিন। ট্রেনের শব্দ কেমন? হর্ন দে। আর এই ওয়েদার ব্রডকাস্টে দেখাচ্ছিল আজকে সারাদিন বৃষ্টি থাকবে। আর বৃষ্টির দিনে আমার না খুব হাবিজাবি খাবার খেতে ইচ্ছে করে। যেমন বাংলাদেশে থাকতে তো বৃষ্টির দিনে আমার খুব খেতে ইচ্ছে করতো চটপটি, ফুচকা, এরকম খাবার। আমি জানি যারা প্রবাসে আছে তারা বাংলাদেশের খাবার প্রতি মুহূর্তেই মিস করে। মায়ের হাতের রান্না, ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডা, এগুলো আমরা খুবই মিস করি। তারপর আলহামদুলিল্লাহ যেখানে আছি সেখানে একটা পরিবেশ হয়ে যায়, ওইখানের মতোই আবার আমরা চলা শুরু করি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কোনো কমপ্লেন নেই। আর এখন তো একদম শীত শুরু হয়ে গেছে, এর মধ্যে চলছে ঝুম বৃষ্টি। তো ভাবছি যে আজকে বিকেলে ভাপা পিঠা বানাবো। শীতকালে এমনিতেও ভাপা পিঠা বা অন্যান্য যে শীতের পিঠাগুলো আছে এগুলো খেতে খুব ইচ্ছে করে, আমি বানাইও বাসায়। তো প্রথমে আমি গুড়টাকে রেডি করে নিয়েছি, নারিকেলও ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করেছি। আর এখন আমি চালের গুঁড়াটা রেডি করছি। ভাপা পিঠা বানানো কিন্তু খুবই ইজি, অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়াটা রেডি করে নিচ্ছি। আর আগে যখন আম্মা পিঠা বানাতো তখন মনে হতো এত ঝামেলা করে পিঠা বানানোর কী দরকার, সব কিছু অনেক ঝামেলা মনে হতো যে এত এত ঝামেলা করে আমি কখনোই পিঠা বানাতে পারবো না। কিন্তু এখন নিজে মা হয়েছি, মনে হয় যে আচ্ছা একটু পিঠা বানাই, বাচ্চারাও খাবে, ওরা শিখবে বাংলাদেশের যেসব ট্রেডিশনাল খাবারগুলো আছে। তো ভালোই লাগে এখন করতে। আসলেই হয়তো ওই জায়গাটা যখন ছিলাম তখন বিরক্ত লাগতো, কিন্তু এখন মায়ের জায়গায় এসেছি, এখন আমার ভালো লাগে। আসলে সব কিছু সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন আসে। ভাপা পিঠা বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না, অল্প কিছু দিয়ে কিন্তু হয়ে যায়। তো চালের গুঁড়া অল্প অল্প পানি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি, কারণ যদি এখানে পানিটা ইম্পর্টেন্ট। যদি কম পানি হয় তাহলে কিন্তু পিঠা বানানোর সময় জোড়াটা ছেড়ে দেয়, কেমন জানি হয়, ভালো হয় না। তো পরিমাণ মতো পানি দিতে হবে। আর এই যে এরকম মোট করলেই এরকম যে লাড়ুর মতো হয় আর কি, তো এরকম হলেই বোঝা যায় যে এটা পারফেক্ট হয়েছে। আর পানিটা চালের গুঁড়োর সাথে মাখিয়ে রেস্টেও রাখতে হয় না, সাথে সাথে বানিয়ে ফেলা যায়। তো আমি এটা রেডি করে নিয়েছি। এখন আমি নারিকেলটা রেডি করব। নারিকেলটা আমি আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর এখন একটু ডিফ্রোস্ট করে নেব। তো এখানে নারিকেলটা আমি 20 সেকেন্ড ওভেনে দিয়েছিলাম, এখন একদম ঝরঝরা হয়ে গেছে। আগে পিঠা বানানোর সময় নিজের হাতে নারিকেল কুড়িয়ে তারপর পিঠা বানানো হতো, আর এখানে তো একদম সব কিছু রেডি থাকে, কোনো ঝামেলাও হয় না।
তো এখানে সব কিছু রেডি, গুড়, নারকেল, চালের গুঁড়া সব কিছু রেডি আছে। এখন পিঠা বানাবো। আর পিঠা বানানোর আগে আমি চালের গুঁড়াটাকে একটু চালে নিব। আর এই চালার জন্য এরকম একটা চালনি নিয়েছি। ভাপা পিঠা বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজই হচ্ছে এটা, চালের গুঁড়া চেলে নেওয়া। আর এই কাজটা আমার খুবই ভালো লাগে। একদম ছোটোবেলা থেকে যখন আম্মা পিঠা বানাতো তখন আম্মাকে আমি সাহায্য করতাম এই কাজটা করে। আর চালের গুঁড়াগুলো সবগুলো একসাথে চেলে নিয়ে অল্প অল্প করে চেলে পিঠাটা রেডি করে তারপর ভাপে দিয়ে দিয়েছি। আর এই পিঠা বানানোর জন্য এরকম ছোট্ট একটা বাটি ইউজ করেছি। ছোট ছোট হলে আমার কাছে দেখতে ভালো লাগে ভাপা পিঠা। তো বাটির মধ্যে প্রথমে হাফ নিয়েছি চালের গুঁড়া, তারপর এর মাঝে দিয়েছি নারিকেল আর গুড়, তারপর আবারও দিয়েছি চালের গুঁড়া দিয়ে একদম সুন্দর করে কভার করে দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি চেপে চেপে করা যাবে না। অনেক সময় দেখা যায় খুব বেশি চেপে চেপে যদি পিঠাটা বানানো হয় তাহলে অনেক শক্ত হয়ে যায়, যে এরকম ভাপা পিঠা অনেক ফ্লাফি হয়, ওরকমটা হয় না। তো সব কিছু দিয়ে খুবই আলতোভাবে চেপে দিয়েছি। তারপর একটা চিজ ক্লথ ইউজ করেছি। আর এই চিজ ক্লথটা আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম, কারণ শুকনো হলে দেখা যায় কি পিঠাটা লেগে যায়। তো প্রথমে ভিজিয়ে তারপর খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি। আর এখন ভাপে দিয়ে দেবো। আর এই ভাপা পিঠা বানানো খুবই ইজি, আমি জানি এটা সবাই পারে, অত এক্সপ্লেন করার কিছু নেই। তারপরও আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পিঠাটা ভাপে দিয়ে আমি বাটিটা সরিয়ে নিয়েছি আর কাপড়টা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এই পিঠাটা হতেও কিন্তু খুব একটা সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই হয়ে যায় পিঠা। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি একটু দেখছিলাম যে পিঠাটা হয়েছে কিনা। তো দেখলাম যে পিঠাটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর ভাপা পিঠা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু উপর দিকে দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা সিদ্ধ হয়েছে। প্রথম পিঠাটা ভাপ থেকে উঠানোর সময় একটু ফেটে গিয়েছিল। আর এছাড়া পরবর্তী পিঠাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর ভাপা পিঠা গুড় নারিকেল দেওয়ার কারণে খুবই মজা হয়। শীতকালে তো এটা একদম স্পেশাল একটা পিঠা আমার জন্য। আর হ্যাঁ, আপনাদের সাথে সবসময় খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার চেষ্টা করি, ভিডিও এডিট করে ভয়েস ওভার দিই যেন খুব সুন্দর একটা পারফেক্ট কন্টেন্ট তৈরি হয়। কিন্তু আপনারা তো একটা লাইক দিতেই পারেন। আপনাদের সুন্দর একটা কমেন্টস আমার একদম মন ছুঁয়ে যায়, কাজের অনুপ্রেরণা আসে, মনে হয় যেন না সামনে আরেকটু আগানো যায়। আপনারা হচ্ছেন আমার ইন্সপিরেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলেই আমার ভিডিও বানানো সার্থক। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।